মাহতাব সাহেব থামলেন। তার চোখে এখনো জল আর সাথে শব্দ করল না। তিনি অতি সন্তর্পণে চোখ মুছলেন। তারপর মন আমার সন্তান শূন্য জীবন রেখে গেল শুধুই মন। আমার বড় মেয়েই বলি। আমার তো আরেকটা সন্তান ছিল। হ্যাঁ, পৃথিবীতে আসেনি, কিন্তু আসতো তো। আমি তখন দুধের ফিডারটাও ঠিক করে ধরতে পারতাম না ওর মুখে। ঠোঁটের আশপাশ মেখে যেত। কোলে শোয়াতে পারতাম না। একদম ছোট্ট বাচ্চা, কিভাবে গোসল করাবো বুঝতাম না। মাঝে মধ্যে চোখের মধ্যে সাবান চলে যেত। কান্না করতো খুব। আমি অসহায় হয়ে চেয়ে রইতাম। সিদ্রা পরিবারের অমতে বিয়ে করেছিল, আর আমার পরিবার বলতে কেউই নেই। মা বাবাহীন এতিম। ব্যবসায় ছিলাম নতুন। মনকে আশেপাশের কারো কাছে রেখে যেতেও ভয় পেতাম, যদি কিছু হয়ে যায়। এভাবেই এক পশলা খুশি আর এক সমুদ্র হাঁসফাঁস নিয়ে পার হলো 5 বছর। মনের 5 বছর। হাঁটতে পারে, মুখ মাখিয়ে হলেও নিজেই হাতে খেতে পারে। ব্যবসা তখন একটু উন্নতি। সময় না দিয়ে থাকা যাচ্ছিল না। আমি বেরোতাম মন ঘুমালে, আবার ওঠার আগে চলে আসতাম। একদিন মনকে রেখে গেলাম নিচের তলায় এক খালার কাছে, বৃদ্ধ মহিলা। তখন অন্য ব্যবসায় ভাড়া থাকতো। রাতে যখন ফিরলাম, আমার হাসি খুশি চঞ্চল মেয়েটা কেমন যেন চুপ হয়ে রইল। সারা রাতের বুকের সাথে কুকড়ে রইল। ভোরের দিকে দেখলাম ও ঘুমায়নি, বুকের মুখ গুজে চোখ মেলে রয়েছে। আমি বুঝলাম না। আমার ব্যর্থতা, চরম ব্যর্থতা। পরের দিন আবার রেখে গেলাম খালার কাছে। ওনার ওখানেই সারাদিন। কাজ থেকে ফিরলাম রাত 10টায়। মনকে নিয়ে আসলাম। মেয়েটা রাতেও খেলো না। ভাত মাখিয়ে মুখের সামনে ধরলাম, তবুও খেলো না। জোর করিনি কখনো, তখনও করলাম না। মন সেদিনও রাত জাগা। বুঝার পর বাকি রাত আমিও ঘুমাইলাম না। ঘুম আসছে না। বিষণ্ণ মনে ভাবলাম, একা একা রেখে যাই, তাই হয়তো রাগ করে। কি করব? কাজ তো করতে হবে। গাধার মতো তৃতীয় দিনও ওখানে রেখে গেলাম। তারপরের দিন শুক্রবার, কাজে যাইনি, মনের সাথেই থাকলাম। বিকেলে দোকান থেকে চকলেট আইসক্রিম কিনে সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখনই সেই খালার ছেলের সাথে দেখা। আমাকে বলছে, আপনার মেয়েকে আজ রেখে গেলেন না ভাই? আমার একটু কেমন যেন লাগলো সেই চোখের ভাষা। বললাম, শুক্রবার বাসায় আছি, সেই জন্যই আর কি। উপরে চলে এলাম। মন আইসক্রিম চকলেট নিয়ে বসে পড়লো। আমি বললাম, খাইয়ে দেই। জেদ করলো নিজে খাবে। জামা কাপড় মাখিয়ে ফেললো একটু পরেই। ভাগ্য ভালো জেদ করছিল। ও নিজের জামা নিজেই বদলায়। গোসলও একাই করতে পারতো তখন। সেদিন চকলেট মেখে যাওয়ায় আমি হাত মুখ ধুয়ে দিতে ফ্রক বদলে দেওয়ার সময় দেখলাম পিঠে খামচির দাগ, গলার নিচে কামড়ের দাগ, নরম শরীরে দাগ বসে কালছিটে পড়ে গেছে। বুঝে গেলাম বাদবাকিটা। জীবনের দ্বিতীয়বারের মতো নিজেকে চরম অসহায় মনে হলো, চরম অধম মনে হলো। আমি কেন আগে বুঝলাম না? তারপর সেই বাসা ছেড়ে দেই। টাকা পয়সা জমানো ছিল। 5 বছরের জমানো টাকা বেশ মোটা অঙ্কের দাঁড়িয়েছিল। এই বাড়িটা কিনলাম। আগে থেকেই উঠানো ছিল, কমপ্লিট বাড়ি। এরপর এই 15 বছরেরও বেশি এই বাসায় আছি। মেয়েটা আমার বড় হয়ে গেছে। আমার এত কষ্টের বড় করা মেয়ে, আমার সব কষ্টের সমাপ্তির কারণ। কিন্তু কি জানো, ছোটবেলার সেই ঘটনার পর থেকে মন পুরুষ মানুষ খুব ভয় পায়। এই যে কলেজ, ভার্সিটি, এখানে গেলেও ওর একটাই ভয়, পুরুষ মানুষের ভয়। কিন্তু ও তোমাকে ভয় পায় না। কেন পায় না আমি জানি না, বা হয়তো জানি। তুমি যখন প্রথম দিন চাবি নিয়ে গেলে, আমি ভেবেছিলাম মন হয়তো আমি বাড়ি ফেরার পর কিছু হলেও বলবে এই ব্যাপারে। ও বলল না। সন্ধ্যার দিকে দেখলো পর্যন্ত তুমি পাশের ফ্ল্যাটে উঠেছ। তারপরও কিছু বলল না। তোমরা যেই ফ্ল্যাটে থাকছো সেই ফ্ল্যাটেও মন ভাড়া দিত না। ওর নাকি ভয় লাগে, একা থাকতে পছন্দ করে মেয়েটা, তাই একতলা অন্য কেউ থাকুক ও চাইতো না।
তাও তোমাকে দিয়েছিলাম, তোমার খুব প্রয়োজন ছিল বলেই। আবার পরদিন সন্ধ্যায় মুন বলল তুমি কাগজ দিয়ে গিয়েছো। বিশ্বাস করবে না, আমি প্রচণ্ড অবাক হয়েছিলাম। ওর চেহারায় বিন্দুমাত্র ভয়ের ছাপ দেখতে পেলাম না। অন্য কেউ হলে আমি নিশ্চিত ও কান্নাকাটি করতো, বলতো তুমি আব্বু আর কখনো কাউকে আসতে দিও না, বা তুমি এদেরকে ফ্ল্যাট ছেড়ে নিতে বলো, কিন্তু বললো না। ওর ভয় না পাওয়া দেখে সেদিন ঝড়ের দিন তোমাকে আনতে পাঠাই আমি। ভেবেছিলাম সেদিন হয়তো মেয়েটা বলবে না আব্বু, আমি যাব না ওনার সাথে, কিন্তু না, ও একেবারেই মেনে নিল আমার কথা। অথচ ওর মানার কথা ছিল না, ওর ভয় পাওয়া কথা ছিল, আপত্তি করার কথা ছিল। উল্টো এসে দেখলাম তোমার বাসায় ঘুমিয়ে আছে, কোনো সংকোচ ভয়ভীতি নেই মুখে। অথচ আমাকে ছাড়া এই খালি বাসায় রাতে থাকার ভয় পেত ও। অথচ ওখানে আস্ত তুমি ছিলে অপরিচিত পুরুষ। পরদিন সকালে অবশ্য একটু ভয় পেয়েছিল, কিন্তু সেটা হঠাৎ ঘুম ভেঙে নিজে একা একা দেখার কারণে। খানিক বাদেই ও ছিল একদম স্বাভাবিক। ও তোমাকে ভয় পায় না, একদম ভয় পায় না, বরং খুব ভরসা করে। কেন বলো তো? আশাদ সম্মোহিত হয়ে শুনছিল। হঠাৎ প্রশ্নে ঘোর কাটে তার। অবিন্যস্ত কণ্ঠে উত্তর দেয়, আমি আমি জানি না আঙ্কেল। মুন আমার সব কিছু আশাদ, আমার সব। ও তোমাকে ভরসা করে, তুমি ওকে পছন্দ করো, ঠিক আছে, কিন্তু তারপরেও কোনো রকম সম্পর্ক ছাড়া তুমি কিন্তু আমার মেয়ের দিকে সামান্য চোখ তুলো তাকানোর অধিকারও রাখো না। আশাদ বিচলিত হয় না, বরং শান্তভাবেই বলে, আমি অধিকার নিয়েই তাকাবো আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। মাহতাব সাহেব দুর্বোধ্য হাসলেন। আরশাদের মার উচ্চ কণ্ঠ শোনা গেল, আরশাদ, একটু দেখে যা তো, বা পায়ের ব্যান্ডেজটা খুলে গেছে বোধহয়। আরশাদ উঠে দাঁড়ালো, বলল, একটু দেখে আসি। মাহতাব সাহেব ইশারায় অনুমতি দিলেন। আরশাদ বেরিয়ে গেল। দরজা খুলতেই সরাসরি চোখ পড়ল মেয়ের দিকে। বিছানায় ঘুমিয়ে আছে মুনতাহা, এক অসহায় বাবার রক্ত পানি করা সবচেয়ে দামি সম্পদ তার বড় মেয়ে, এক দায়িত্ববান পুরুষের প্রথম ভালোবাসা, তার চাঁদ। দেয়ালের সময় নির্দেশক যন্ত্রটা ইংরেজি 12 সংখ্যার ঘর অতিক্রম করলো কিছুক্ষণ আগে। এখন 12টা 10। পায়ের ব্যান্ডেজটায় আলগা একটা গিট বেঁধে কোল থেকে উঁচু বালিশের উপর তুলে দিয়ে ক্লান্ত শ্বাস ছাড়ল আরশাদ। মেয়েটা এক মুহূর্ত স্থির নেই, একবার এপাশে ফিরছে তো আরেকবার ওপাশে ফিরছে। এতদিন শুনেছে মেয়ে মানুষ শান্তশিষ্ট হয়ে ঘুমায়, অথচ এই মেয়ে অবিকল ছোটই পাখির মতো করছে। আরশাদের মা আন্তারা ছেলের দিকে চেয়ে রয়েছেন অনেকক্ষণ যাবৎ। মুনতাহা 2-3 বার লাথি মেরেছে ঘুমের ঘোরে, ছেলে কিচ্ছু বলেনি। আস্তে ধীরে এক মনে গজ পেঁচিয়ে দিচ্ছিল। কি অনড় মনোযোগ, যেন একটু চাপ দিলে মেয়েটা একটু ব্যথা পেলেই অনর্থ হয়ে যাবে। মাকে এভাবে চেয়ে থাকতে দেখে মৃদু হাসলো আশা, বলল, কি দেখছো আম্মা? তিনি মুচকি হাসলেন, উত্তর দিলেন না। মুনতাহা আবার পাশ ফিরল, হাতটা যে পড়ল উনার কোলের মধ্যে, হাতের উপর। আন্তারা সস্নেহে আঁকড়ে ধরলেন। চুলোর জ্বলন্ত আগুনের আঁচ প্রথমে হাতেই লেগেছিল, সেখানটায় হালকা লাল, মায়া লাগে দেখলে। তিনি তাকিয়েছিলেন হাতের দিকে। আশা ডাকলো, আম্মা। এমনি তার গলা প্রচণ্ড ভারী, পরিষ্কারভাবে ঢাকলে যে কেউ চমকে ওঠে। আন্তারা ডাকলেন। আশা তার মুঠোয় ধরে রাখা হাতের দিকে ইশারা করে বলল, তুমি শখ করে যে আংটিটা বানিয়ে রেখেছিলে সেটা এই আঙুলে হবে না? আন্তারা চমকালেন, আবার চমকালেন না। মাঝামাঝি ধরনের একটা হতভম্ব চাহনি স্পষ্ট হলো চোখে। বছর কয়েক আগে তিনি একটা সোনার আংটি বানিয়ে এনেছিলেন, অনেকটা শখ করেই। বলেছিলেন ছেলের বিয়ের সময় পুত্রবধূকে পরিয়ে দেবেন, কিন্তু তার হয়নি। আংটিটা এখনো বাক্সের ভেতর নতুনই পড়ে আছে। আরশাদ আবার প্রশ্ন করলো, হবে আম্মা, নাকি ছোট করে কাটিয়ে আনতে হবে হাত? আন্তারা হেসে ফেলেন এবার। সুপ্ত সম্মতিতে বার দুয়েক মুনতাহার অনামিকায় বৃদ্ধা আঙুল বলিয়ে পরখ করে বললেন, হয়ে যাবে কিন্তু। আরশাদ ভ্রু উচালো, সাথে সাথেই বলল, কিন্তু কি? হাসি নিবল। আন্তারা নিষ্প্রভ কণ্ঠে বললেন, কিভাবে বাবা?
আরশাদ প্রশ্নাত্মক দৃষ্টিতে চাইল। হতবম্ব কণ্ঠে বলল, কিভাবে মানে? তোমার ছেলে পছন্দ করেছে আম্মা, তোমার নিশ্চয়ই আপত্তি থাকার কথা না? আন্তারা মাথা নাড়ালেন দ্রুত। আরে না, আমার আপত্তি থাকবে কেন? আমি ওর বাবার কথাই বলছিলাম। আরশাদ উঠে দাঁড়ালো, বিছানায় রাখা ফোনটা পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, সেসব আমি দেখে নেব আম্মা। আসি তাহলে, দাদু একা বাসায়, তুমি ওকে দেখে রেখো রাতে। শুভরাত্রি। মুনতাহার ঘুম ভাঙল দেরি করে। বাইরে রোদ উঠেছে, সাদা মেঝে ভর্তি করে আলপনার মতো ছড়িয়ে আছে হলদে রশ্মি। পাখির কিচিরমিচির শব্দ, কাকের বিদঘুটে ডাক তোড়জোড় করে সকাল হওয়ার জানান দিচ্ছে সময় সচেতন প্রকৃতি। ভালোভাবে চোখ মেলতেই খানিকটা হকচকিয়ে গেল সে। এক মহিলার বুকে মাথা গুজে রেখেছে, জাপটে ধরে রেখেছে। মহিলার হাত তার চুলের পিছে। কেমন যেন লাগলো, একটা অচেনা মহিলা তার সাথে কেন শুয়ে আছে। পিঠ থেকে দ্রুত হাত সরিয়ে নিয়ে বুক থেকে মাথা সরালো মুনতাহা। আন্তারা জেগে গেলেন, খুব হালকা। মুনতাহা তার চেহারা দেখতেই আরও একটু অপ্রস্তুত হয়ে পড়ল। কোনো কিছু বুঝতে না পেরে শূন্য কণ্ঠে বলল, আন্টি আপনি? কথা শেষ না করেই এদিক ওদিক তাকালো সে। না, এটা তো তারই রুম। পায়ের দিকে চোখ গেল। আলগা করে করা ব্যান্ডেজ খুলে কাছেই পড়ে আছে। সত্য পুরা বিভৎস পাজরা দেখে ভয় পেয়ে গেল মুনতাহা। চাদর খামচে ধরল দু হাতে। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরোলো, আব্বু? আন্তারা মায়া ভরা চোখে তাকালেন। নিচে থেকে মুনতাহার মাথাটা বুকের সাথে চেপে ধরে নরম কণ্ঠে বললেন, দেখো না মা, ভয়ে কিচ্ছু নেই, কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। মুনতাহা কাঁদো কাঁদো অসহায় স্বরে ডাকল। আব্বু কোথায়? আন্তারা মাথায় হাত বুলিয়ে দিলেন। মাহতাব সাহেবকে ডাক দিতেই হুড়মুড় করে ছুটে আসলেন তিনি। বাবাকে দেখে তবেই শান্তি হলো মেয়ের। অস্বস্তি কেটে গেল। তার গোল গোল নরম চোখের চাহনি সহজেই বুঝতে পারলেন মাহতাব সাহেব। এগিয়ে আসতেই আন্তারা সরে দাঁড়ালেন। মাহতাব সাহেব দুগালে হাত রাখলেন, মাথায় ছোট্ট চুমু খেয়ে বললেন, এই যে আব্বু আসি। পায়ে এখনো ব্যথা আছে আম্মা? মুনতাহা একবার পায়ের দিকে তাকালো, সাথে সাথেই চোখ বুজে ফেললো বাচ্চাদের মতো। পা দুটো জ্বলছে, ঘুম থেকে ওঠার পর থেকেই জ্বলছে, ভীষণ জ্বলছে। বাবার কাছে তার সহজ স্বীকারোক্তি। পা খুব জ্বলছে আব্বু। মাহতাব সাহেবের ভিতরটা কেঁদে উঠল। যন্ত্রণায় হৃৎপিণ্ডে শুল বিঁধল কয়েকশো। তাড়াহুড়ো করে ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে আনলেন তিনি। পা মুছিয়ে দিলে জ্বালাপোড়া একটু হলেও কমবে। তখন সন্ধ্যা। মাহতাব সাহেব বসেছিলেন মুনতাহার সাথে। মেয়ে তার বুকে মাথা রেখে চোখ বুঝে রেখেছে। ঘুমাচ্ছে না, তবু চোখ বোঝা। তিনি মাথায় হাত বোলাচ্ছেন অনবরত। আরশাদরা আসবে একটু পরে। আরশাদ জানিয়েছে সকালে অফিসে যাবার আগে একবার মেয়েটাকে দেখে গিয়েছিল। তখনই বলেছে সন্ধ্যার দিকে অফিস থেকে ফিরেই তার মাকে নিয়ে এসে আংটি পরিয়ে যাবে মনকে। তার অসম্মতি নেই, বরং যত দ্রুত সম্ভব ততই ভালো। মন জানে না, বলবে বলবে করেও বলতে পারেনি। চোয়াল ভারী হয়ে আসে খালি। মেয়েদের কেন বিয়ে দিতে হয়? কলিং বেল বাজল। মুনতাহা মাথা উঠিয়ে নিল আস্তে করে। আন্তারা, আরশাদ আর সাবিনা বেগমকে একসাথে ঘরে দেখে খানিকটা গোলমেলে হয়ে গেল মুনতাহা। ভাবল অসুস্থ বলে তাকে দেখতে এসেছে হয়তো, কিন্তু মাথাটা ঘুরে উঠল তখনই যখন কিছুক্ষণ পরে আরশাদের মা সামনে বসে বাক্স থেকে আংটি বের করে বললেন, দাও মা, হাত দাও। মুনতাহা কিছু বুঝে উঠতে পারল না। হাত দুটো জড়সড় করে গুটিয়ে নিল দ্রুত। কেমন যেন লাগলো। জ্ঞান শূন্য চোখে বাবার দিকে চাইল সে। আরশাদ আস্তে করে বলল, আঙ্কেল বলেনি ওকে? মাহতাব সাহেব ঝুঁকে গেলেন, মাথায় হাত রেখে বললেন, মুন আম্মু হাত বাড়িয়ে দে, দেখ তুই বড় হয়েছিস না। আব্বুর কথা মানে তাই না? শোন মা, আব্বু আর কদিন থাকবে বল? এতটুকু শুনতেই থরথর করে কেঁদে দিল মুনতাহা। চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, চেহারা রক্ত লাল হয়ে গেল মুহূর্তেই। মুখের চোয়াল অসম্ভব ভারী হয়ে উঠল। দু হাতে বাবার পেট জড়িয়ে ধরে ভীত কণ্ঠে বলল সে, আপু এইসব কেন বলছো? তারপর একটু থেমে সজোরে হিচকি তুলে বলল, তুমি আমায় বিয়ে দিয়ে দিবে? মাহতাব সাহেব দু হাতে মাথাটা বুকের সাথে চেপে ধরেই ধরা গলায় বললেন, আহা মা, কেঁদো না।
ওনারা শুধু আংটি পরিয়ে যাবে, বিয়ে পরে মা। তুই হাত বাড়িয়ে দে, আব্বুর কথা শুনবি না? মুনতাহা চোখ ভর্তি পানি নিয়ে গুটি গুটি করে একবার আরশাদের দিকে তাকালো। হাত দুটো তখনও শক্ত করে গুটিয়ে রেখেছে। আরশাদ পাশ থেকে ধীর কণ্ঠে বলল, আঙ্কেল থাক আজকে, আপনি পরে বুঝিয়ে বলেন। বাচ্চা মানুষ অসুস্থ, এমনি কান্নাকাটি করলে আরো অসুস্থ হয়ে পড়বে। মাহতাব সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, আদুরে কণ্ঠে বললেন, আম্মু এমন করো না মা, আমি বলছি না হাত বাড়াতে, ভয় কেন? আব্বু বলছি না, হাত দাও মা, উনি বড় না, অসম্মান হচ্ছে কিন্তু। মুনতাহা চোখ খিচে নামিয়ে নিল, হাত বাড়িয়ে দিল ধীর গতিতে। আন্তারা মুচকি হেসে আংটি পরালেন তার অনামিকা আঙুলে। মুনতাহার কান্না থামে না। আন্তারা নিজের গলা থেকে চেইন খুলে পরিয়ে দিয়ে গেছেন। মেয়েটা তখন ঘাড়ের চুলগুলোও সরায়নি। আন্তারা উপায়ন্ত না পেয়ে উপর দিয়ে হুক আটকে দিয়েছেন। ঘরে আপাতত কেউ নেই, শুধু আরশাদ বসে আছে কাছে। সে একা কথা বলবে। মাহতাব সাহেব আপত্তি করেননি, একটু আগেই বাইরে থেকে দরজা ভিড়িয়ে দিয়ে বেরিয়ে গেছেন। মুনতাহার মাথা নোয়ানো, গাল বেয়ে থুতনির কাছে জমা হয়েছে চোখের পানি। সেখান থেকে কিছু ফোঁটা টুপটাপ পড়ছে কবজির উপর, আর কিছু চিবুক ধরে গড়াচ্ছে গহনে। আরশাদ দেখল না আর। পাশে বিছিয়ে থাকা ওনার আঁচল মুঠোয় টেনে হাতের কবজিতে জমা হওয়া কান্নার ফোঁটাগুলো মুছে দিল। ঠান্ডা গলায় ডাকলো, মুনতাহা। মুনতাহা তাকালো না, উল্টো দুবার দমকে দমকে উঠল। আরো কয়েকটা ফোঁটা জল মুহূর্তেই জমা হলো কবজিতে। আরশাদ এবার আর ওড়না টানল না, নিজের হাত দিয়েই মুছে দিল। অতঃপর ফের বলল, মুনতাহা ডেকেছিলাম, তাকান আমার দিকে। সেই গম্ভীর স্বর, গমগমে কণ্ঠ। মুনতাহা পিট পিট করে তাকালো একবার, পর মুহূর্তেই চোখ নামিয়ে মিহি কণ্ঠে বলল, বলেন। আরশাদ একবার ভাবলো আবার তাকাতে বলবে, আবার কি যেন ভেবে জোর করলো না, বলল, আপনার মন খারাপ কেন? কাঁদছেন কেন? মুনতাহা চাপা স্বভাবের নয়, কিছু মনে থাকলে সে সরল মনে বলে দেয়। সামনের মানুষটা কি ভাবলো জানে না, তার বলার সে বলে দেয়। আরশাদের প্রশ্নেও ব্যতিক্রম হলো না, সে ভনিতা ছাড়াই পাল্টা প্রশ্ন করলো, আপনি আমাকে কেন বিয়ে করবেন? আরশাদ হাসলো, নিজের বাঁ হাতটা উঠিয়ে আলতো করে রাখলো মুনতাহার মাথার উপর। বার দুয়েক বলিয়ে পূর্বের চেয়েও নরম কণ্ঠে বলল, আমি বিয়ে করবো বলে কাঁদছেন? আপনি রাজি নন বিয়েতে? তার একটুকু আহ্লাদ পেয়েই যেন জ্বলন্ত মোমের মতো গলে গেল মুনতাহা। কান্নার গতি বাড়িয়ে হু হু করে অভিযোগ করলো, আমি আব্বুর কাছে থাকবো, আপনি কেন বিয়ে করে নিয়ে যাবেন আমায়? আরশাদ আবারও হেসে ফেলল ভেতরে ভেতরে। মেয়েটা শরীরে বড় হলেও বাবার বর্ণনাতীত আহ্লাদ আদর তাকে এতটুকুই বানিয়ে রেখেছে। তার প্রমাণ এই যে এমন বেহিসেবে কান্না, এলোমেলো কথা, লাল টকটকে নাকের ডগা, ফুলে ওঠা ঠোঁট। আহা, ঘাড় বাড়িয়ে পলক ঝাপটালো আরশাদ। ভাবনা থেকে বেরিয়ে গিয়েছে সে। ঠিক কি যেন ভাবছিল, সবকিছু যে ওই মুখেই আটকে যায় কেন? দীর্ঘশ্বাস ফেলতেই মনে পড়ল মুনতাহার প্রশ্ন। ঘাড় সোজা করে আবার তাকালো, বলল, বিয়ে করে নিয়ে যাব কে বলল? মুনতাহার কান্না তখন একটু হলেও থেমেছে। নাক টেনে বলল, বিয়ে হলে তো সবাই চলে যায়, এটা বলতে হয় নাকি আবার? আরশাদ তার কপালের দায় সারা চুলগুলো আঙুল দিয়ে গুছিয়ে দিল, বলল, তো কি হয়েছে? আপনি থাকবেন, এখানেই থাকবেন, আব্বুর কাছেই থাকবেন। শুধু কটা দিন পর আমার একটুখানি অধিকার থাকবে আমার উপর। মুনতাহা ঠোঁট উল্টালো, আপনি অধিকার দিয়ে কি করবেন?